আমার আলোয় দেখেছি আমার সামনে যাওয়া আমার মাঝে হয়েছে তো আমরা আমাদের জীবনে অনেক জায়গা থেকে ইন্সপিরেশন খোঁজার চেষ্টা করি। আমি যেমন মুভি দেখতে দেখতে খুঁজি, স্পেশালি সুপার হিরো মুভিগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। মুভিটা দেখার পর অ্যাটলিস্ট 5 মিনিটের জন্য নিজেকে অনেক সুপার হিরো মনে হয়। কিন্তু আমরা যদি একটু কিনলি অবজার্ভ করতে পারতাম আমাদের আশেপাশে, আমাদের দেখা যায় যে প্রতিদিনই এমন কিছু মানুষের সাথে দেখা হয়ে যায় যারা আসলে তাদের নিজেদের জায়গা থেকে, নিজেদের ফিল্ড থেকে একজন সুপারম্যান, একজন সুপার ওয়েমেন। তো আজকে আমরা এরকম একজন নারীর সাথে কনভারসেশনে বসবো। বা একটা টাইমে ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করতে করতে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্ল্যাটফর্ম গুলো ছাড়িয়েও একদম গ্লোবালি যত রেপুটেড প্ল্যাটফর্ম প্রত্যেকটা জায়গায় নিজের কাজ নিয়ে পৌঁছে গেছেন, বাংলাদেশের পতাকা নিয়ে পৌঁছে গেছেন। সো ladies and gentlemen, we have none other than Miss Afsana Firdausi here with us. কি অবস্থা আপু? এই তো ভালো, আপনি কেমন? আমি ভালো আছি, খুবই ভালো। বাট এই তো ফার্স্ট এপিসোড অফ দ্য শো এন্ড উই হ্যাভ দ্য ফার্স্ট গেস্ট। সো মোটামুটি আমার জন্য একটু কিউরিয়াস এন্ড খুবই একটু জানি না মানে কি হবে না হবে অ্যান্টিসিপেটিং একটা মোমেন্ট আর কি। বাট মনে হয় ভালো হবে সব মিলায়, বিকজ মানে আই থিঙ্ক ইউ লুক কোয়াইট অ্যামেজিং ইন ইউর ওন অ্যাটায়ার টুডে। সো মানে দ্যাটস আ ব্রিলিয়েন্ট থিং। অলসো আমার অনেক কিছু জানার আছে, বিকজ ফ্যাশন ডিজাইনিং এমন একটা জিনিস যেটা আমরা শুধু টিভিতে দেখি, না হচ্ছে কি বিভিন্ন স্টোরে গিয়ে দেখি ঈদের সময়, বাট এছাড়া আর কোনো কিছু জানি না। সো আজকে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখবো as well. So I'm quite excited. I'm looking forward to this experience. ধন্যবাদ। আর অভিভূত আপনার কথা শুনে। আচ্ছা, thank you so much. এটা আসলে খুবই দরকার ছিল আমার, বিকজ আমি এখন একটু আরো কনফিডেন্ট ইন্টারভিউ ট্রেনিং করব। সো আফসানা ফেরদৌসী আপুর কথা বলতে গেলে আসলে যখন আমরা তাদের ফর্মাল আইডেন্টিটি দিতে হয়, সো কিছু কিছু মানুষ থাকে যাদের ফেসবুক বায়োটা এত লম্বা হয় যে আপনি আসলে কখনো শেষ করতে পারবেন না বলে টোলে। মানে একটা মোটামুটি লিস্ট থাকে তাদের ফেসবুক বায়োতে, যে ফার্স্ট অফ অল তার নামই একটা ব্র্যান্ড। আফসানা ফেরদৌসি ইজ আ ব্র্যান্ড ইটসেলফ, যেটার ফাউন্ডার এন্ড অফ কোর্স ক্রিয়েটিভ হেড ইজ দি উইমেন হারসেলফ। এছাড়াও আসলে আপু এসডিসি এর সাথে কাজ করেন। এসডিসি ইজ ওয়ান অফ দ্য মোস্ট রেপুটেড প্ল্যাটফর্মস ফর ফ্যাশন ডিজাইনার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সোসাইটি অফ ডায়ার্স অ্যান্ড কালারিস্ট, রাইট? ঠিক মতো বলতে পারছি, রাইট? এছাড়াও ওয়ার্ল্ড স্কিলস নামে একটা ফোরাম, যেটা আসলে ইয়াং মানুষদের স্কিল নিয়ে কাজ করে, সব জায়গা থেকে মানুষজনকে এক জায়গায় করে স্কিলস এবং ইকোনমিক গ্রোথ নিয়ে কাজ করে। সেখানেও শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ফেসেস। সো মানে ইটস কোয়াইট ইন্টারেস্টিং যে একটা মানুষ যে আসলে জানতোই না এরকম একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, তারপর হচ্ছে এরকম করতে করতে দেখেন আপনি এখন এই টপিকটা নিয়ে মানে কথা বলার জন্য ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ফেসেস। আপনার ডিজাইন করা কাপড় চোপড় পরে মানুষ রানওয়ে দিয়ে যখন হাঁটে, যখন সবাই তালি দেয়, যখন অনেক বড় বড় ফ্যাশন শোতে, এক্সিবিশনে আপনার লেটস সে ডিজাইনস, আপনার নিজের ফিলসফি গুলোকে বড় বড় করে ডিসপ্লে করা হয়। সো হাউ ডু ইউ লেটস সে feel about this whole thing, you know, মানে not being even sure about what you want to do in life? আমরা তো সবসময় মনে করি যে যারা সাকসেসফুল হয় তারা সবকিছু একদম ছকে বেঁধে বেঁধে প্ল্যান করে, যে আমি ক্লাস 5 এর পরে 6 এখানে এটা করবো, তারপরে এইচএসসি দিতে হবে, তারপরে এটা সাবজেক্ট হবে, তারপরে এখানে যাবো। বাট দেন अगेन আমি এক্সাম্পলটা দেখে খুবই অবাক হলাম যে আসলে লেটস সে you had no idea and then you are here. So how do you look at your journey? আমি যেটা সবসময় মানে ফেস করি, যে যখনই কেউ আমাকে জিজ্ঞেস করে যে আপনি কেন কিভাবে বুঝলেন যে আপনি ফ্যাশন ডিজাইনার হবেন, সো আমার উত্তরটা এমন থাকে যে যিনি কোশ্চেন করেছেন তিনিও একটু চিন্তায় যে আসলে কি আমি সত্যি বলছি নাকি লাইক বলে ফেলেছি। এটা খুবই ইন্টারেস্টিং, কারণ নর্মালি আমরা ফ্যাশন ডিজাইনার সবাই বলি যে আমি ছোটবেলা থেকে আমি স্বপ্ন দেখেছি, আমি মায়ের সাথে হচ্ছে কাজ করতাম, সেলাই করতাম, একটু নকশি কাঁথা দেখলে আমার চোখটা জুড়িয়ে যেত। হ্যাঁ, আমার আসলে সত্যি বলতে একদম জিরো ছিল ফ্যাশনের প্রতি মানে আইডিয়া। ইভেন একটু যেটা আপনি বললেন যে আমরা অনেক সময় জানি না যে কারা স্টোরে যে আমরা ড্রেসগুলো দেখি বা ফ্যাশন শো কারা আসলে কাজ করছে, তেমনি আমিও কিন্তু জানতাম না, একদম সাধারণ মানুষের মতো। সো আমি যখন ছোট ছিলাম তখন যেটা হয় ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, এটার হওয়ার একটা স্বপ্নটা আসলে আমি দেখিনি। আমি বলবো যে আমার মা বাবা সব বাবা মারা ওটাই চায়, ডাক্তার ইঞ্জিনিয়ার হলে বিসিএস পরীক্ষা দিতে হবে। এইজন্য যেটা হয়েছে যে আমার এসএসসি এবং এইচএসসি তে আমার ম্যাথ ছিল হায়ার ম্যাথ, এটা আমার মেইন সাবজেক্ট ছিল। আচ্ছা, কারণ আমি বইটা পড়বো এটা। আপনি খুবই নার্ড টাইপের একটা মানুষ ছিলেন, আপনি ম্যাথে সব অনেক ভালো রেজাল্ট করতেন। হ্যাঁ, বাট নার্ড বলতে না, কিন্তু আমার কাপড়ের প্রতি কোনো মানে ইচ্ছে ছিল না। আমার মা হচ্ছে ঈদের সময় আমার জন্য জামা নিয়ে আসতো, আর যেটা হয় যে আমরা এত কাপড়ও কিনতাম না ঈদের সময়। আর হচ্ছে যে আপনার কোনো একটা কারো বিয়ে বা কারো কোনো একটা স্পেশাল ডেতে হয়তো বা কাপড়, মানে ওটা যে একটা লাইক লাইফস্টাইল, ওটাকে নিয়ে যে আসলে এক্সপেরিমেন্ট করতে হয়, এই জিনিসটা কখনোই এটা হয়নি, কখনো আমি দেখিনি। তো কোনো ইচ্ছেই ছিল না। তারপরে যখন আমার এইচএসসি শেষ হলো তখন ডাক্তার হব না, তখন হচ্ছে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়বো ভাবলাম। তো এই করতে করতে আমার একটা বছর লস হয়ে গেল, ইয়ার লস হয়ে গেল। তো তারপরে মাথায় ঢুকলো আচ্ছা ঠিক আছে হাউস ওয়াইফ হয়ে যাই।
আচ্ছা, so you actually thought about being a housewife directly, মানে directly honestly speaking যে হাউসওয়াইফ হয়ে যাই। তো তারপরে কেন আপনার কাছে মনে হলো যে হাউসওয়াইফ হওয়াটা could be interesting? আচ্ছা, আমি এটা খুবই রেসপেক্টিভ একটা জব, এটাকে ছোট করতে পারি না, এটা অনেক ইয়া। তো যেটা হয়েছে যে যেটা মানে লাইফের আমি কারণ কখনো স্বপ্ন দেখিনি আমি কি হব, ডাক্তার ইঞ্জিনিয়ার একসময় স্বপ্ন বাবা মা দেখিয়েছে, ওটার হয়নি। সো আমি এখন আসলে কি হব, আমি তো সেই স্বপ্ন দেখিনি। সাডেনলি তো আমি দেখতেও পারি না যে আমি কিছু একটা হয়ে যাব। আর যেটা হয় যে যেটা আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশ ওই সাবকন্টিনেন্টে আমাদের যে কালচার, এখানে কিন্তু আমাদের একটা ছোটবেলা থেকে মেয়েদের মধ্যে একটা মানে ঘরে থাকা, ঘরে কাজ করে জিনিসটা আমার মনে হয় আমাদের ঢুকে গিয়েছে। এটা যে বদলে যাচ্ছে অনেক, আই থিঙ্ক অনেক বদলে গিয়েছে, কিন্তু এটা কিন্তু আছে। আমরা কিন্তু আমাদের পরিবারের জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটা মেয়েদের জীবনে। সো আমার কাছে মনে হয়েছে যে সংসার এটাই, কারণ আমার ফ্রেন্ডের তখন বিয়ে হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, আমার এক দুটো ফ্রেন্ডের বিয়ে হয়েছে, মেয়ে ছেলে পক্ষ দেখতে আসছে। সো জিনিসটা আসলে চারপাশের একটা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছিল যে ওটাই হচ্ছে আমার স্বপ্ন। তারপর যেটা মনে হলো যে আচ্ছা, আমি যদি এইচএসসির পর পড়াশোনা না করি আমার ছেলে মেয়ে কি বলবে, আমার মা হচ্ছে এইচএসসি পাস, মানে জিনিসটা দেখতে একটু লাগে। তো তখন মনে হলো না, একটু অনার্সটা শেষ করে ফেলে কোনো একটা সাবজেক্টে। তো আমার একটা ফ্রেন্ড হচ্ছে বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজি, ওখানে পরীক্ষা দিবে। তো ও আমাকে আমার সবকিছু ফর্ম ও তুলে এনেছে যে আমি ওর সাথে পরীক্ষা দেবো, বেসিক্যালি ওকে হেল্প করবো পরীক্ষার সময়, পাশাপাশি বসা যায়। ভালো স্টুডেন্ট, একটু হেল্প করলাম, আরেকজন লাভ হলে তো ভালোই। তো আনফরচুনেটলি ওর সাথে আমার সিট পড়েনি। সো যাই হোক, আমি পরীক্ষা দিয়ে চলে আসলাম। এরপর কোনো খোঁজ নেইনি, যেহেতু আমি জানি না যে তোকে হেল্প করার জন্য আমি খুঁজেও দেখিনি আসলে এটা কি সাবজেক্ট। এটা জানতাম যেটা আরএমজি রিলেটেড কোনো একটা সাবজেক্ট, বাট স্পেসিফিক ভাবে আমি জানতাম না। তারপর ওদের একটা ভাইবা হয়। সো আমি তো রিটেনেরই খোঁজ নেই, আমি ভাইবা কি দিব। তো ওদের যেদিন লাস্টে ভর্তি, তার আগের দিন আমার বাসায় ফোন আসে আমার মায়ের নাম্বারে যে আমার রেজাল্ট খুব ভালো হয়। তো আমি 5th or 6th আমার, হ্যাঁ এরকম কিছু একটা, 5th or 6th। আপনি দেখি আমার থেকে বেশি জানেন। ও মাই গড। আচ্ছা, বয়স হয়েছে তো? হ্যাঁ, সবার মানে কি আর এত ফেমাস হয়ে গেছে এখন, কত সিনেমা অ্যাডমিশন টেস্টে মনে হচ্ছিল। আচ্ছা, তো তারপরে আম্মু হচ্ছে আব্বুকে ফোন দেয় যে কি ভর্তি করাবো। তো বলল যে আচ্ছা এখন তো কোথাও ভর্তি হওয়া লাগবে। সো ওখানে গেলাম, যাওয়ার পর আমাকে আমাদের রীতা মিস, উনি হচ্ছে এডমিনে ছিল, তো উনি আমাকে ওনার রুমে ডাকে। তো ডাকার পর বলে যে যেহেতু রেজাল্টটা ভালো, আমি যে কোনো সাবজেক্ট চুজ করতে পারবো। তো বিজিএমইতে 3টে সাবজেক্ট আছে, ফ্যাশন ডিজাইন, অ্যাপারেল অ্যান্ড হচ্ছে নিটওয়্যার, কেএমটি। তো আমার কোশ্চেনটা খুবই উইয়ার্ড ছিল। আমি ওনাকে জিজ্ঞেস করেছি যে আমি আসলে কোনটায় ভর্তি হবো, আপনি আমাকে সাজেস্ট করেন, কারণ আমার কিন্তু কোনো ড্রিম নেই সত্যি কথা। এবং আমি ওনাকে সত্যি অনেক মন থেকে ধন্যবাদ দিই। এটাকে বলে ডেস্টিনি, যে আমরা যদি কেউ আলকেমিস্ট পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে মানুষের যে ডেস্টিনি কিভাবে সেটা আসলে জীবনে চলে আসে। আমাদের প্যাটার্ন শুরু হয়েছে সেকেন্ড ইয়ারের লাস্ট থেকে। তো তখন যেটা হলো সাডেনলি, আমি একদিন আমার মনে আছে, স্পেসিফিক ডে মনে নেই, কিন্তু বই উল্টাচ্ছিলাম, বইটা ম্যাগাজিন। তো আমার কাছে মনে হচ্ছিল আমি খুব স্বপ্ন দেখি, এবং স্বপ্নগুলো খুব উইয়ার্ড ভাবে, কোনো প্ল্যান করে না। যেটা বললেন যে যারা হচ্ছে সাকসেসফুল তারা ছকে বাঁধে, আমি কিন্তু ছকে বাঁধি না। সাডেনলি আমি বসে আছি, আমার কোনো একটা চিন্তা চলে আসবে। তো আমার কাছে মনে হলো যে আচ্ছা কোনোদিন কি এরকম হবে যে আমি একটা ফ্যাশন শো করবো, আর আমার সব মডেলগুলো ফরেনার হবে। আমি আমাদের দেশি মডেলদের খুবই পছন্দ করি, এখন খুবই পছন্দ করি, কিন্তু তখন তো অল্প বয়স ছিল, ওগুলো দেখতে খুব ভালো লাগতো। তখন মনে হচ্ছে আমার যদি একটা ফ্যাশন শো হয়, বেসিক্যালি আমি ভিজুয়ালাইজ করতেছিলাম জিনিসটা যে একটা ফ্যাশন শো হচ্ছে, ফ্যাশন মডেলরা হচ্ছে ফরেনার, আমার কালেকশন পরে আসছে, ওরকম কিছু একটা। সো আপনি যে এনভায়রনমেন্টে পড়াশোনা করতেছিলেন, সবাই ওখানে ফ্যাশন ডিজাইনিং পড়তেছে, সো এটা কি আসলে সবার মধ্যে কমন হওয়া উচিত ছিল না যে সবাই এরকম চিন্তা ভাবনা করবে যে আমার ডিজাইন করা মানে কাপড় একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশন, সো এটা কি সবাই করতো না? আই থিংক এটা সবাই করে। আমি সবার মধ্যে অবশ্যই আসবে, না হলে তো তারা পড়তো না। কিন্তু যেমন আমাদের ক্লাসে যদি আমি বলি 75-80% পিপল তারা জেনে এসেছে যে তারা ফ্যাশন ডিজাইনার হবে, অথবা তারা আরএমজি তে কাজ করবে, অথবা তারা লোকালে কাজ করবে, অথবা তারা টিচার হবে, তারা জানে। কিন্তু আমার কোনো গোল ছিল না। তো যখন ওর মাঝখানে একটা ফ্যাশন শো চলে আসলো, আমাদের একটা কম্পিটিশন, আপনার ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কম্পিটিশনটা। তো বেসিক্যালি আমাদের ব্যাচকে হচ্ছে ফার্স্টে ওরা মানে অ্যালাউ করেনি, সব সিনিয়ররা করবে যারা ফাইনাল ইয়ারে আছে অথবা থার্ড ইয়ারের লাস্টে। তো সাডেনলি আমাদের যে রশ্মিতা ম্যাম ছিলেন, আমাদের মনে হয়েছে যে আমাদেরকেও একটু চান্স দেওয়া উচিত, জানানো উচিত।
তো আমরা সেখানে জমা দিলাম আমাদের ডিজাইনগুলো। তো সেখানে আমাদের ফার্স্ট সিলেকশন হয়, যে আমাদেরকে ইনভলভ করে। সো আমাদের ক্লাসে আমরা হচ্ছে 2টা টিম হচ্ছে, ওটাতে আমরা চান্স পাই। তারপরে যেটা হয় যে যখন ড্রেস বানাবো, এটা খুবই খুবই অদ্ভুত একটা ঘটনা। আমাদের ব্যাচেরা আমরা বেসিক্যালি প্যাটার্ন নিয়ে জাস্ট ক্লাস শুরু করেছি। সো আমাদের কোনো আইডিয়া নেই স্টিচ প্যাটার্ন আমরা কিভাবে করবো। আর আমার যেটা ছিল যে আমার এভাবে যেহেতু আমি নিজে জামা বানাই না, আমার টেলরদের সাথেও কোনো পরিচয় নেই। আমার মা চিনে। আমার ড্রেস বানানোর 2-3 দিন বাকি ছিল, তো আমি সিঁড়িতে বসেছিলাম আমাদের ভার্সিটির দোতলায়। তো আমার একদম সিনিয়র ব্যাচের একটা ভাইয়া আর আপু যাচ্ছিল, তো হঠাৎ জিজ্ঞেস করছে যে আমার নিক নেম হচ্ছে উর্মি। তো আমাকে ভার্সিটিতে উর্মি নামে চিনে, যে উর্মি তোমার কি মন খারাপ কোনো কারণে, আমি বসে আছে কেন? তো আমি ওনাদেরকে বললাম যে আমার ড্রেসগুলো বানাতে পারছি না, কি করবো বুঝতে পারছি না। তখন ওই ভাইয়া আপু আমাকে একটা টেলরের হচ্ছে অ্যাড্রেস দিল। তো আমি ওই টেলরের কাছে যাই, গিয়ে হচ্ছে যে দুজনেই মিলে বেসিক্যালি প্যাটার্ন, আমার ড্রেপিং রিলেটেড ড্রেস ছিল, তো দুজনে মিলে প্যাটার্ন ড্রেপিং করে, উনি বেসিক্যালি সুইংটা করেছে বাট প্যাটার্ন ড্রেপিংটা আমি করে দিয়েছিলাম। দেন করে হচ্ছে আমি ড্রেসগুলো তৈরি করে ফেললাম। আন্ডারস্টুড। কিন্তু একটা জিনিস যেটা বুঝিনি সেটা হচ্ছে যে ধরেন আমি আপনার প্যাশনে বুঝলাম ফ্যাশন ডিজাইনিং, আপনি হচ্ছে গিয়ে লাইব্রেরিতে বসে প্রচুর নোট নিচ্ছেন, ঘাটতেছেন, এটাও বুঝলাম। কিন্তু আপনি কম্পিটিটিভ কিভাবে হয়ে গেলেন? আপনি কম্পিটিশনে কেন নামছিলেন? আচ্ছা হ্যাঁ, এটা তো বললাম যে ওই যে সবাই পার্টিসিপেট করছে, ওটা আমি পার্টিসিপেট করলাম। তারপরে এবার সব থেকে মজার স্টোরি, যে আমি কম্পিটিশনে গেলাম, আমরা ছিলাম সব থেকে জুনিয়র ব্যাচ। তো আমাদের যারা সিনিয়র তাদেরকে তো আমরা লাইক দে আর লাইক মানে ওনারা হচ্ছে জিনিয়াস। সো ওনাদের আমাদের শোতে পার্টিসিপেট করাটাই ছিল সব থেকে বড় জিনিস, আমরা ওনাদের সাথে অংশগ্রহণ করেছি। তো যখন আমাদের অ্যানাউন্সমেন্ট আসলো, তো সেকেন্ড রানার আপ, দেন ফার্স্ট রানার আপ, দেন হচ্ছে উইনার। যখন নাম আসলো তখন লিটারালি আমি না ফার্স্টে ভাবিনি যে আমাদের নাম আসছে, মানে সত্যি মানে ভাবতেই পারিনি। এখন আমাদের সিনিয়ররা লাইক আমাকে কংগ্রাচুলেশন জানানো শুরু করলো। হ্যাঁ হ্যাঁ, মানে খুবই অদ্ভুত। তো যখন ক্রেজটা নিলাম খুবই মানে ভালো লাগছিল, অনেস্টলি যে বলতে গেলেও ভালো লাগছিল। কিন্তু তখনও কিন্তু আমার ড্রিম আসেনি। আচ্ছা, মানে এটা লাইক রেগুলার লাইক ভার্সিটির একটা কম্পিটিশন করে একটা কাজ করে ভালো সবাই অ্যাপ্রিশিয়েট করতেছে। তখনও কিন্তু আমি হাউস ওয়াইফ হ্যাঁ হব না, এটা তো হতে মানে মানে অন্য কিছু না, জব টপ করবো না, ওটাই করবো, ওটাই চিন্তা। তারপরে জীবনে যেটা একটা সব থেকে আমার বড় পরিবর্তন এসেছে সেটা হচ্ছে যেটা আপনি বলেছেন এসডিসি, সোসাইটি অফ ডায়ার্স এন্ড কালারিস্ট। ওদের যে কম্পিটিশনটা, ওটা বেসিক্যালি প্রতি বছর 16টা কান্ট্রি পার্টিসিপেট করে, তার মধ্যে বাংলাদেশ হচ্ছে একটা কান্ট্রি। এবং আমি ছিলাম থার্ড টাইম, তার আগে 2বার পার্টিসিপেট করেছি, তারপরে তৃতীয়বার হচ্ছে আমি করেছি 2011-এ। তো আমি যখন ওই কম্পিটিশনে অ্যাপ্লাই করলাম, ওই বছর থিম ছিল রিডিউস, রিউজ, রিসাইকেল, এটা ছিল আমার থিম। তার আগে কিন্তু আমি ফ্যাশন ডিজাইনার হতে চেয়েছি, কিরকম বলি লাইক যেহেতু আমি ম্যাগাজিন দেখছি, বই পড়ছি, সো আমার কাছে বাংলাদেশ, ইন্ডিয়া, তারপরে ইউরোপ, ওই কান্ট্রিগুলোতে যে জাঁকজমকপূর্ণ যে ড্রেসগুলো, যেগুলো আমরা কান ফেস্টিভ্যাল, বিভিন্ন লাইক ফেস্টিভ্যালগুলোতে দেখি, লাইক কুচিও কালেকশন, গাউন, লেস, লাইক সিল্ক, এম্বেলিশমেন্ট, এই ধরনের কালেকশন করার চিন্তা, মানে পরিবেশ বান্ধব এগুলো নিয়ে কোনো চিন্তা ছিল না। তো আমার যেটা একটা জিনিস, আমি যে কোনো কাজ করার সময় একটু রিসার্চ করি, এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস। যে কোনো কাজে আমি যদি করি খুব রিসার্চ করি। তো এসডিসি যে কম্পিটিশনটা, ওটার আমি টানা 2 মাস হচ্ছে ওটার জন্য রিসার্চ করা শুরু করলাম যে রিডিউস, রিউজ, রিসাইকেল এটা আসলে কি। আর আমাদের সময় যেটা ছিল, আমাদের তখন ওভাবে হেল্প করার মতো মানুষ আশেপাশে কেউ ছিল না। আমি যে কাউকে জিজ্ঞেস করবো যে আসলে কি করব বা জিনিসটা কি, ওই ধরনের পরামর্শদাতা কেউ ছিল না যাকে আমি জিজ্ঞেস করতে পারি। তো আমার যেটা ছিল, আমার গুগল ছিল একমাত্র ভরসা, যেটা আমি মানে ইন্টারনেট ব্রাউজিং করা শুরু করলাম, বিভিন্ন লাইক ডেটাগুলো পড়া শুরু করলাম, বিভিন্ন ওরা পিডিএফ ফাইল আর জেপিজি ফাইলগুলো ওরা লাইক রিসার্চগুলো পড়া শুরু করলাম। তখন মনে হলো যে আমি হচ্ছে এমন একটা জিনিস নিয়ে কাজ করি যেটা ম্যাটেরিয়ালস আমাদের দেশের, বাট এটা গ্লোবালি একটা এফেক্ট করবে। সো যেহেতু সোসাইটি অফ ডায়ার্স এন্ড কালারিস্ট, ইটস অ্যাবাউট কালার, সো আমার কাছে মনে হলো ওয়াই নট ন্যাচারাল ডাই। তার আগে কিন্তু আমার একটাও কোনোদিন ন্যাচারাল ডাই প্রোডাক্টও ছিল না, আমার নিজের ন্যাচারাল ডাই প্রোডাক্ট কি বা জিনিসটা কি ওটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই। ওই কাজ শুরু করলাম। তো প্রথমেই বাস চলে আসলো যে পেঁয়াজের খোসা, যে পেঁয়াজের খোসা দিয়ে কালার তৈরি করা। তো আমি একটা বিজনেস প্ল্যান করলাম যে আমাদের আশেপাশে যত মানে আমরা তো প্রতিদিন আমরা রান্না করি, পেঁয়াজ হচ্ছে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে, আপনি
ডাজন্ট ম্যাটার যে কোন স্ট্যাটাসে আমরা পেঁয়াজ আমরা ইউজই করি। তো পেঁয়াজটার মাছ শেষে কিন্তু আমি যদি জমাই একটা হিউজ পরিমাণে হচ্ছে আপনার পেঁয়াজের খোসা জমা হয়, তো ফেলে দেয়। তো আমার প্ল্যানটা ছিল যে আমরা সেটা কালেক্ট করবো, ইটস লাইক কমিউনিটি বেসড, আমরা ওগুলো কালেক্ট করবো এবং ওগুলো থেকে আমরা কিছু পরিমাণ মানি হচ্ছে যাদের থেকে কালেক্ট করছি তাদেরকে দিব, সেই নারীদেরকে। তো এটা যেটা হবে যে এনভায়রনমেন্টও নষ্ট হবে না এবং নারীরা তাদের ফেলে দেওয়া জিনিস থেকে কিছুটা টাকা পাবে। এবং আগে আপনি এটা বলেন যে পেঁয়াজের খোসা থেকে কি কালার হয়, কোন কালারের কালার হয়? খুবই সুন্দর একটা টিকিট আমি বলি যে একটা পিঙ্কিশ একটা কালার, মানে পেঁয়াজের খোসার কালারটার মতো একটা কালার। হ্যাঁ, খুবই সুন্দর একটা কালার আসে। সো এটা কি জাস্ট একটা কালারই হয় নাকি আমি চাইলে ওটাকে চেঞ্জ করতে পারি? আপনি চাইলে হচ্ছে এটার মধ্যে বিভিন্ন লাইক মডার্ন ইউজ করে আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু আপনি যদি একদম এটা দিয়ে কালারটা চান তাহলে হচ্ছে পিঙ্ক টাইপের একটা কালার, খুবই সুন্দর। পেঁয়াজের কালারের রং খুবই সুন্দর, খুবই আনকনভেনশনাল। তো এইভাবে কোনো চিন্তাই করিনি যে পেঁয়াজের খোসা থেকে কালার বানায় তারপর হচ্ছে। হ্যাঁ, তো যেটা তো ওটা নিয়ে কাজ করলাম। তো এরকম 16টা ন্যাচারাল ডাই নিয়ে আমি কাজ করলাম। যেমন আরেকটা হচ্ছে বিয়ের ফুল, আমরা বিয়েতে প্রচুর পরিমাণে ফুল দিয়ে ডেকোরেট করি। আমার না জানেন আমি গাদার মধ্যে সবসময় হচ্ছে কনফিউজ হতে চাই। গাঁদা ফুল, রাইট? হ্যাঁ, সো গাঁদা ফুল আমরা ফেলে দিই, বিয়েতে আমরা হিউজ পরিমাণে ইউজ করি। তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা বিয়ে বাড়ি থেকে ওই গাঁদা ফুলগুলো কালেক্ট করবো। হ্যাঁ, আপনি তো মেবি দেখেছেন গাঁদা ফুল, ওটা তো খুব সুন্দর একটা রং। সো ওটা একটু অরেঞ্জিশ ইয়েলো টাইপের একটা, হ্যাঁ একটা অরেঞ্জ লাইক বাসন্তী টাইপের একটা কালার আসে। সো ওটা হচ্ছে একটা ছিল, এরকম বিভিন্ন 16টা ছিল। তো এটা হচ্ছে একটা প্রসেস ছিল। আরেকটা প্রসেস ছিল যে আমি যে ড্রেস করার সময় আমার যে কাটিং হবে সেটা পড়তে কিছু ম্যাটেরিয়ালস আমার ওয়েস্টেজ হবে, আমি সেই ম্যাটেরিয়ালসগুলো ফেলবো না, সেটা দিয়ে আমি এম্বেলিশমেন্ট করবো। যেটা আমরা অনেক সময় হয় যে একটা ড্রেসকে এম্বেলিশমেন্ট করতে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ম্যাটেরিয়ালস ইউজ করি, লাইক স্টোন, লেস, বিভিন্ন কিছু। আমি ওগুলো না, আমার যে ফেলে দিয়েছি ম্যাটেরিয়াল ওগুলোকে আমি হচ্ছে এম্বেলিশমেন্টের মাধ্যমে ক্রিয়েট করবো। সো আমার এখানে জিরো ওয়েস্টেজ, আমার কোনো প্রোডাক্টের কোনো কিছু আমি ফেলে দিচ্ছি না। এবং আমার তখন টার্গেট কাস্টমার ছিল হচ্ছে আপনার ইয়াং রকস্টাররা। আচ্ছা। সো এবং আমার থিম ছিল হচ্ছে আরেকটা আমার থিম ছিল হচ্ছে রিক্সা পুলারদের লাইফস্টাইল। কারণ আমার যেটা মনে হয় যারা রিক্সা চালায় তারা দেখেন রিক্সাটা কত সুন্দর চালায়, কিন্তু তারা যে জায়গাটায় বাস করে সেটা কিন্তু অনেকটা কালারলেস। তো ন্যাচারাল যেটা হয় মানুষের আমরা ভেবেই নেই যে এই কালারটা হচ্ছে খুবই একটা, বাংলা যদি বলি মান্দাতা কালার, রাইট? যে মলিন একটা কালার, এটা আমাকে সুন্দর লাগবে না। তো ওই কালারটা হচ্ছে তাদের লাইফস্টাইল এবং রিক্সাটা হচ্ছে আমার ড্রেস। সো ওটা একটা কালারফুল ড্রেস, যেটা হয় যে আমরা বাংলাদেশে যখন কেউ আসে আমরা বলি রিক্সায় ওঠেন, বিদেশ থেকে কেউ আসলে আমাদের রিক্সাকে আমরা হচ্ছে প্রমোট করি। সো আমার ড্রেসটা হচ্ছে এরকম যে একটা খুবই একটা মলিন কালার হচ্ছে এমন একটা ড্রেস ক্রিয়েট করবে যেটা হচ্ছে একজন রকস্টার, সে স্টেজে পারফরমেন্স করবে এবং সে সেটা দিয়ে রিপ্রেজেন্ট করবে মানুষকে যে কোনো জিনিসই হচ্ছে সুন্দর, যে কোনো জিনিসকে যদি তুমি প্রপার ওয়েতে মেক করো সেটা যে কোনো জায়গায় তুমি সেটাকে রিপ্রেজেন্ট করতে পারো এবং তোমাকে সুন্দর লাগবে। সো এটা ছিল আমার পুরো বিজনেস প্ল্যানটা। সো এটা করে আমি যখন কম্পিটিশনে যাই, আমাদের সেবার হয় হংকংয়ে। তো ওখানে যখন আমাদের 16টা কান্ট্রির আমরা স্টুডেন্টরা ছিলাম, এটা অন্যরকম একটা অনুভূতি। মানে এটা তো আপনি বুঝতে পারবেন না, স্টুডেন্ট অবস্থায় দেশের বাইরে যাওয়া, দেশকে রিপ্রেজেন্ট করা। স্পেশালি আমার কোনো টাকা দেওয়া লাগছে না, কোনো টাকা দেওয়া লাগছে না, আমাকে সবকিছু দিয়ে দিচ্ছে। আমি ওখানে যাচ্ছি, ওখানে আমাকে অনেক আদর আপ্যায়ন করতেছে, অনেক বেল দিচ্ছে সবাই, যারে তুই তো ওখানে যেটা হয়েছে যে একটা ছোট ঘটনা বলি যে আমাদের লাইফটা তো অনেক কালারফুল। ফ্যাশন জিনিসটা আমরা সবাই ভাবি যে যারা এই ফ্যাশনে আসে তারা মেবি অনেক লাইক ফ্যামিলি অথবা রিচ ফ্যামিলি থেকে আসে, বিকজ ইটস লাইক এবং ওদের লাইফ মেবি অনেক সুন্দর, ওরা লাইক এক্সপেন্সিভ লাইফ লিড করে। তো আমার যখন শুরুটা, তো আমাদের হচ্ছে প্রত্যেকের তো আমরা ফাইল নিয়ে গিয়েছি, তো সবারই হচ্ছে ওরা যারা এসেছে ওদের খুব সুন্দর যেটাকে আমরা বলি যে হচ্ছে পোর্টফোলিও বক্স ওরা নিয়ে আসছে, আর আমি কিন্তু আমার খবরের কাগজে মুড়িয়ে চারদিকে হচ্ছে দিয়ে নিয়ে গিয়েছি। তো যেটা হয় অনেস্টলি স্পিকিং, যখন ওখানে গেলাম তখন তো 2011, আমি ভাবতাম যে তখন সবাই হয়তো বাংলাদেশকে চিনে খুবই সুন্দরভাবে, যেহেতু আমরা ক্রিকেটে হচ্ছে অনেক ভালো করছি। তো আমার যে অস্ট্রেলিয়ান যে ফ্রেন্ড আমাকে সে বলতেছে যে ইউ আর ফ্রম বাংলাদেশ, আচ্ছা তোমাদের দেশে অনেক বন্যা হয় না? আমি খুব অবাক হলাম যে আমাকে একজন বলছিল যে তোমাদের দেশে অনেক বানর আছে। আচ্ছা, খুবই অনেকে মনে করে যে দিস ইজ জাস্ট আ পার্ট অফ ইন্ডিয়া। ইয়া ট্রু। তো তারপর আমাদের যেটা হয়, আমাদের এখানে ইন্টারভিউ হয়। প্রথমে প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে হাফ অ্যান আওয়ার করে ইন্টারভিউ দেয় এবং সেখানে তারা বিভিন্ন কোশ্চেন করে। বেসিক্যালি এটা এমন না যে আমি গেলাম, আমি বোর্ড দেখালাম আর আমি উইনার হয়ে গেলাম। এটা প্রসেসটা অনেক লেন্দি, কারণ আমাকে বাংলাদেশি ফার্স্টে কম্পিট করতে হয়েছে। আমি সেখানে বাংলাদেশি উইনার হলাম। উইনার হওয়ার পর আমি হচ্ছে ফিনালে কম্পিটিশনের জন্য হংকং গেলাম।
তো সেখানে আবার আমাদের এক্সিবিশনও হয়, যেখানে হচ্ছে হংকংয়ের বিভিন্ন লাইক কালারিস্ট এবং যারা স্টুডেন্টস টেক্সটাইলের তারা আসে, তারা বিভিন্ন কোশ্চেন করে। তো এটা খুবই আমার জন্য অন্যরকম একটা জিনিস যে আমি আমার প্রোডাক্টগুলোর সামনে দাঁড়িয়ে আছি, আমাকে বিভিন্ন কোশ্চেন করছে এবং সেগুলোর আনসার আমি দিচ্ছি। তো তারপরে যখন আমাদের গ্র্যান্ড ফিনালের ঘোষণা শুরু হলো, সত্যি বলতে কি যে আমার কাছে না ওই জায়গাটা যাওয়া পর্যন্তই অনেক কিছু ছিল। আর আমি যেটা হয় এখন পর্যন্ত আমি কিন্তু কখনো কারোর সাথে কম্পিটিশন করি না, মানে কখনো আমার এই মাইন্ডটা নেই যে আমি কোথাও গেলাম আমাকে উইনার হতে হবে। আমি একদম নিজের মতো করে যাই, মানে নিজে, মানে আমি হচ্ছে মানে এটাকে ভালোবেসে যাই। কারণ আমি যখন এটা আমি দেখেছি আমার চারপাশে, এবং একবার নিজে করতেও গিয়ে দেখেছি যে আমি যখন কারোর সাথে কম্পিট করতে যাব তখন বেসিক্যালি একটা নেগেটিভ ভাইব সৃষ্টি হয়, এবং আমার কাছে মনে হয় এটা হেলথ থেকে শুরু করে আমার মাইন্ডের জন্য অনেক ক্ষতিকর। কারণ আমি অনেকটা সময় পার করে দিচ্ছি অন্যরা কি করবে সেটাকে চিন্তা করে। তো তারপরে যখন নাম ঘোষণা হলো যে আপনার সেই বছর হচ্ছে আপনার সেকেন্ড রানার আপ হচ্ছে ইউকে হয়, তো ফার্স্ট রানার আপের যখন নাম আসে, তখন যখন আমার নাম আসে বাংলাদেশে, এই মোমেন্টটাই যে আমি এখনো বলেছি আমার গুজবাম্পস হয়েছে। আমার আসলে এটা অন্যরকম একটা জিনিস, কারণ বাংলাদেশকে ওই জায়গাটা রিপ্রেজেন্ট করাটাই ছিল অনেক কিছু। সেখানে হচ্ছে আপনার একটা পজিশনে চলে আসে, এবং সেটা ছিল বাংলাদেশের জন্য প্রথমবার, এবং স্টিল নাও কিন্তু এখনো ওই কম্পিটিশন এখনো হচ্ছে। এবং আজ দ্য অনলি গার্ল যে হচ্ছে আপনার ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে। আমার বাবার কথা বলি, উনি সাবজেক্টে পছন্দ করেননি, একদমই ভেবেছি যে আসলে কি করছি, কারণ একটা তো অনেক বড় মানি একটা এটার পিছনে যাচ্ছে। সো যেহেতু আমি হাউস ওয়াইফই হবো, এত আমার আরো দুটো বোন আছে, আর আমরা মিডল ক্লাস ফ্যামিলি, সো এটা অনেক অনেক বেশি। কিন্তু একজন আমাদের যারা হচ্ছে আমরা মিডল ক্লাস থেকে হচ্ছে পাবলিকে পড়ি, সরি প্রাইভেটে পড়ি, এটা কিন্তু অনেক বড় একটা এক্সপেন্স। সো আমাকে সব প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়, আমার বাবা আমার মাকে হচ্ছে ইনভাইট করা হয়। তো আমার বাবাকে হচ্ছে যে আপনার একটা দেওয়া হয় যে প্রাউড ফাদার হিসেবে। তখন আমার বাবার চোখে আসলে পানি চলে এসেছিল যে যে আসলে আমি মানে আমার বাবার সাথে আমার রিলেশনটা হচ্ছে আমরা পাশেও বসি না, আমার বাবা খুব লজ্জা পায়, খুবই লজ্জা পায়, মানে এটা খুবই অদ্ভুত শুনতে। কিন্তু বাবা কখনো আমার সাথে রিক্সাও বসে না, মানে পাশে বসলে এমন ভাবে বসে যেন মানে হ্যাঁ। তো সেদিন আমার বাবা হচ্ছে আমাকে মাথায় হাত দিয়ে বলছিল যে আমি খুবই প্রাউড ফিল করছি তোমার জন্য, আজকে আমি আমার জীবনে মানে আমি কিছু পেয়েছি তোমার জন্য। তো এটা আমার জন্য আমার অনেক বড় একটা প্রাউড মোমেন্ট। এসডিসির মতো প্ল্যাটফর্মগুলো যেখানে আপনি এক টাইমে হচ্ছে গিয়ে কম্পিট করতে যেতেন, এখন ওরা আপনাকে মেন্টর হিসেবে ডাকে, জাজ হিসেবে ডাকে। সো এখন লাইক হাউ ডু ইউ ডিল উইথ দিস চেঞ্জ যে আসলে আমি তো এখানে আসছিলাম কম্পিটিশন করতে, এখন আমরা বলে যে জাজ হও, মেন্টর হও? আচ্ছা, আমি হচ্ছে কম্পিটিশন 2011-এ, আর 2016 থেকে হচ্ছে আমি ওদের কান্ট্রি কোঅর্ডিনেটর হিসেবে আছি। আমি পুরো কম্পিটিশনটা আয়োজন করি, এবং বিশ্বাস করেন আমি যতবারই প্রতি বছরই আমি যখন কম্পিটিশনটা আয়োজন করি, লাইক স্টুডেন্টরা ওদের ডিজাইনগুলো জমা দেয়, দেন হচ্ছে আমি হচ্ছে 4-5 জন জাজকে হচ্ছে ইনভাইট করি, দেন সেম এনভায়রনমেন্টে ক্রিয়েট করি প্রতি বছর, আমরা ওদেরকে ইন্টারভিউ নিই। আমি না প্রতিবার নিজেকে ওখানে পাই এবং আমার ভালো লাগে, আমার কাছে মনে হয় যে আমিই আছি এখানে। আপনি কম্পিটিশন করতেছেন, হ্যাঁ আমি প্রেশারটা নেই, আমার এটা অন্যরকম ভালো লাগে। সো আমি ওদের মানে এখানে জাজ প্লাস হচ্ছে কান্ট্রি কোঅর্ডিনেটর হিসেবে কাজ করি। আর 2018-এ ওরা আমাকে ইনভাইট করে যে ওই বছর হচ্ছে আমাদের ইউকেতে হয় প্রোগ্রামটা, যেটা বললাম যে প্রতি বছর আমাদের ভেন্যু চেঞ্জ হয়। তো ইউকেতে হচ্ছে ওরা আমাকে ইনভাইট করে অ্যাজ এ জাজ হিসেবে। তো এটা আসলে আই থিঙ্ক আপনিও বুঝতে পারবেন না, একটা মানুষ যে কম্পিটিটর ছিল, তারপরে সে হচ্ছে কান্ট্রি কোঅর্ডিনেটর, তারপর সে গ্লোবালি হচ্ছে জাজ হিসেবে কাজ করছে, এবং যে মানুষটা একসময় ইন্টারভিউ দিয়েছে ইন্টারভিউ বোর্ডে, সে এখন ইন্টারভিউ নিচ্ছে, এবং 16টা কান্ট্রি 16 জন ডিজাইনারের ইন্টারভিউ নিচ্ছে। সো এটা আমি মনে করি যে আমি যতটুকু প্রাউড ফিল করি এটা বাংলাদেশের জন্য, হয়তো বাংলাদেশে কিছুটা হলেও দিতে পারছি। Absolutely, there's no question about that. সো এটা হচ্ছে আমার ভালো লাগে যে আমি এটলিস্ট যে দেশে আমি জন্মগ্রহণ করেছি আমি তাকে কিছুটা হলেও দিতে পারছি। সো আপনি যখন আফসানা ফেরদৌসী ব্র্যান্ডটা ক্রিয়েট করেন, what was your thought behind it? আচ্ছা, প্রথমে বলি আফসানা ফেরদৌসী শুরু করার আগে আমি আরেকটা নাম দিয়েছিলাম। নামটা দিয়ে আমি পুরো ফেসবুকে পেজ করে ফেললাম, ইভেন হচ্ছে লেভেল বাড়ানো করে ফেললাম। তখন দেখি যে আপনার সুইডেন একটা ব্র্যান্ড এই নামে আছে। আচ্ছা, তখন আমি খুবই মন খারাপ হয়ে গেল। নামটা কি ছিল? ট্রি। আচ্ছা, গাছ। আর কারণ আমার একটা চ্যারিটি আছে, ওটার নাম শিকড়। এখন ওটার কাজ বন্ধ হয়ে গেছিল অনেক বছর, আবার স্টার্ট হয়েছে। তো ওই গাছ, ট্রি আর হচ্ছে শিকড় হচ্ছে আমার চ্যারিটি। সো কানেক্টেড একটা। তো ট্রি ছিল, তারপরে অনেক নাম ভালো লাগে না। তো সাডেনলি মনে হলো যে ওয়াই নট আফসানা ফেরদৌসী।
আর আমার নামের অর্থ কিন্তু খুব সুন্দর। বলেই ফেলেন। আফসানা হচ্ছে গল্প, আর ফেরদৌসী তো আমাদের একটা জান্নাত। তো আমি যেটা বলেছি জান্নাতের গল্প, খুবই হেভেনলি গল্প। যে হ্যাঁ খুবই জান্নাতের গল্প। আমার প্রতিটা ড্রেস হচ্ছে তোমাকে বিভিন্ন গল্প বলবে। এর জন্যই আপনি যেটা বলেন যে আমার কালেকশন কিন্তু প্রতিটা কিন্তু একটা গল্প নিয়ে কাজ করে। যে আপনি যখন একটা মানুষকে ডিকোড করে তার জন্য খুবই কাস্টমাইজ একটা কস্টিউম বানান, সো এরপর what was the most interesting, let's say, reaction বা feedback that you got? দেখা গিয়েছে যে যখন তারা আমাকে বলে যে তারা এই পোশাকটা পরে কোথাও গিয়েছে এবং যাওয়ার পর তাদেরকে জিজ্ঞেস করেছে, যেমন একটু আগে বললাম যে সৌরভ চৌধুরী, ওনারা একটা এক্সিবিশন শ্রীলঙ্কাতে হয়, তো তখন উনি একটা পাঞ্জাবি পরেছিলেন। তো তখন হচ্ছে সবাই ওনাকে জিজ্ঞেস করছিল যে ফ্যাব্রিকটা তো অনেক সুন্দর, পিছনে হচ্ছে আমাদের তারা মসজিদের পুরো মসজিদটা হচ্ছে আপনার হ্যান্ড এমব্রয়ডারি ছিল, জিজ্ঞেস করছিল এটা কি। সো যেটা হচ্ছে যে একটা মানুষ যখন আমার ড্রেস পরে বাইরে রিপ্রেজেন্ট করছে, তখন কিন্তু অন্যরা খুব ইন্টারেস্টেড ফিল করছে যে এটা আসলে কি, এটা কেন পড়েছে। সো তার মানে হচ্ছে যে আমাদের বাংলাদেশে অনেক ইনফরমেশন তারা অন্যদের পাস করছে। সো এগুলো ভালো লাগে শুনতে। তো যদি আমরা এখন অন্য একটা লাইক সেক্টরে যাই, যে আসলে আমরা কয়েকটা পার্টিকুলার কজ নিয়ে we have seen they are মানে reflected in your work quite a lot of times: animal rights, eco-friendliness, especially মানে your thoughts and feelings about সুন্দরবন, তারপর একটা ফোকাস অন সাস্টেনেবিলিটি। সো এই জিনিসগুলো নিয়ে আপনি কখন এবং কেন কেয়ার করা শুরু করলেন? আচ্ছা, কেয়ার করা তো শুরু করেছি 2011 থেকে, যখন আমি ফার্স্ট ওই কম্পিটিশনে পার্টিসিপেট করি, রিডিউস ইউজ রিসাইকেল। এটা বেসিক্যালি প্রসেস, বলে না যে কোনো কিছু আপনার, আপনি যদি আজকে জিমেও যান, আপনি একদিনও তো আপনার ওয়েট কমবে না, আপনি আস্তে আস্তে করে। জিনিসটা হচ্ছে এরকম, রিসার্চ করতে 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 এক সময় এটা আমার এখন ভিতরে এটা ঢুকে গিয়েছে বেসিক্যালি। ইট ইজ নট লাইক দ্যাট আমি এটা করার জন্য করি, এটাই আমি। যেমন এটার একটা প্রথমে একটা জিনিস বলি যে অ্যানিমাল রাইটস নিয়ে কাজ করতে গিয়ে আমি আসলে 2016 থেকে হচ্ছে ভেজিটেরিয়ান হয়ে গিয়েছি। আচ্ছা। সো কোনো কিছু খাবো না ওদেরকে, আমি সিল্কের পোশাক পরা বাদ দিয়ে দিয়েছি। আর যেগুলো আগের আছে সেগুলো পরছি, কারণ ওটা আমি ফেলে দিতে পারি না, ওটা রিইউজ করা বা ওটা করা। তো আমার কালেকশনও সিল্ক, আমার লাস্ট একটা কালেকশন ছিল মানুষের, এরপর আমি আর সিল্কটা ইউজ করি না এখন। কিছু ফ্যাব্রিক আছে ওগুলো হয়তো বা মেক করবো, বাট এরপরে হচ্ছে আমার সিল্ক ওভাবে থাকবে না যদি সেটা ইকো ফ্রেন্ডলি ওয়েতে না হয়। সো নিজে চর্চা করি এবং ট্রাই করি যে অন্য কেউ চর্চা করানোর। যেমন আমি ভেজিটেরিয়ান হওয়ার পর যে কেন হয়েছি যখন জিজ্ঞেস করে, তখন বলি যে আমি আমার বন্ধুদের কেন খাবো। ফ্যাশন ডিজাইনারদের কথা বলি, আই থিংক এরকম একটা স্টিরিওটাইপিক ধারণা আছে মানে সোসাইটিতে, যে ফ্যাশন ডিজাইনার এরকম হবে, অনেক হিপস্টার হবে, ওরা হচ্ছে খুবই এরকম বোল্ড হবে, এন্ড ফ্যাশন নিয়েও একটা স্টিরিওটাইপ থাকে। সো normally what are the, let's say, most common stereotypes that you face as a fashion designer? ধরেন আপনার আশেপাশের মানুষ থেকে বা সোসাইটি থেকে, যারা আসলে ফ্যাশন ডিজাইনিং নিয়ে খুব বেশি কিছু জানে না, তাদের থেকে খুবই অদ্ভুত মানে প্রশ্নের সম্মুখীন হতে হয় মানুষের কাছে, এবং মানুষেরও অনেক ধারণা হয়। যেমন প্রথম একটা যেটা আমি সব থেকে ফেস করি, যেহেতু আমি দেশের বাহিরে অনেক ফ্যাশন শো করি, নর্মালি যেটা হয় আমাদের ফ্যাশন শোতে একটা অ্যামাউন্ট পে করতে হয়, আপনার রেজিস্ট্রেশন ফি। কিন্তু আমি এই পর্যন্ত যত ফ্যাশন শো করেছি, আমি কখনো আমার রেজিস্ট্রেশন ফি মানে কোথাও আমাকে দিতে হয়নি। ইভেন আমার হচ্ছে পুরো হচ্ছে অ্যাকোমোডেশন কস্টও যারা আমাকে ইনভাইট করে তারা দিয়েছেন, বিকজ আমি সবসময় ইনভাইটেড গেস্ট থাকি। সো অনেকেই ধারণা করে নেয় যে আমি টাকা দিয়ে হচ্ছে ফ্যাশন শো করি। আমার অনেক টাকা। আমি আমার লাইফে শুধুমাত্র একবার আমার তাও ঘোরার পারপাসে হচ্ছে আমার প্লেনের ফেয়ার দিয়েছি। আমি কিন্তু কখনোই আমার প্লেন ফেয়ার আর হোটেল কস্ট আমাকে দিতে হয়নি। অলসো দ্যাট ব্রিংস আ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, যে এই যে নিজের ব্র্যান্ড নিজের কাজ মেইনটেইন করার সাথে আবার আপনি একটা ফুল টাইম জবও মেইনটেইন করেন। সো এই ব্যালেন্স, তারপরে আবার তো ফ্যামিলি রেসপন্সিবিলিটি থাকে। সো হোয়াটস লাইক ইওর সিক্রেট ফর্মুলা টু মেইনটেইন মানে অল দিস থিংস ইন আ গুড ব্যালেন্স? আমি যেটা করি, আমি সবকিছু না ভালোবেসে করি, এটা একটা ফ্যাক্ট। আপনি যখন ভালোবেসে কিছু করবেন, এই যে বললাম যে মুভি দেখি আমি এভরিডে, আমার মুভিটা অনেক ভালোবাসে পরিণত হয়ে গেছে। সামহাও সময়টা চলে আসে, কারণ আমি যদি দেখি আমাদের কিন্তু অনেক সময়, কিন্তু আমাদের সময়টা নষ্ট হয় আমাদের ট্রাফিক জ্যাম, অথবা আমরা প্রপার হইতে বুঝতে পারি না আমরা কি করব। যেমন আমি মাঝে মাঝে ছবি আঁকি, তো অনেকেই আমাকে বলে যে আপনার তো কোনো কাজ নেই, ছবি আঁকছেন। কিন্তু ছবি আঁকাটা যেটা হয়েছে, একটা মানুষ হয়তো তার অফিস থেকে ফিরে বাসায় গিয়ে মুভি দেখছে অথবা হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, আমি হচ্ছে অফিসে পরে গিয়ে ছবি আঁকি, বাট আউটকামটা সুন্দর, তো ধরেই না যে আমাদের কোনো কাজ নেই। টক টু মি অ্যাবাউট দ্যাট মোমেন্ট, যখন ধরেন একটা এরকম রানওয়েতে অনেক মডেলস আপনার মানে ডিজাইন করা কাপড় পরে
দাঁড়ানো এবং হচ্ছে আপনি মাঝখান থেকে আসছেন দ্যাট মোমেন্ট যখন এভরিওয়ান ইজ সেলিব্রেটিং ইউর ডিজাইন, সেলিব্রেটিং ইউ? আচ্ছা, তার আগে ছোট্ট কথা বলি, আমার ফ্যাশন শো গুলো দেশে এবং বিদেশে যখনই, এখন তো চিনি, যখনই হয় স্পেশালি বিদেশে, প্রথমে ভেবে আমি ডিজাইনারের অ্যাসিস্ট্যান্ট এসেছি। আচ্ছা, এমন হয়েছে, জিজ্ঞেস করছি ডিজাইনার আসবে না, মানে যারা হচ্ছে ব্যাক স্টেজে ছিল বা করা, ধরে না যে একজন বয়স্ক, মানে একটু বয়স্ক না, মানে একজন একটু গম্ভীর একটা মানুষ আসবে, ওরকম কিছু। আমাদের বাংলাদেশে যেটা হয় যে আমি যখন প্রথম দিকে একদম শুরুতে খাদি ফেস্টিভ্যাল বা ইয়েতে, তো পাত্তা দেয় না বাচ্চা এরকম কোনো কিছু এরকম করা। বাট অনেস্টলি স্পিকিং, ডে বাই ডে যখন তারা কাজটা বুঝতে পেরেছে, দে রেসপেক্ট মাই ওয়ার্ক। সো ফ্যাশন শোতে যখন আমি হেঁটে আসি, আমার মডেলদের একটা থিম আছে, এটা মডেল যাদের সাথে আমি কাজ করি তারা সবাই জানে, আমি হচ্ছে স্পেসিফিক কোনো একজন শো স্টপার নেই না, বন্ধ করে দিয়েছি আমি। কারণ প্রত্যেকের ড্রেসই কিন্তু আমার খুবই আপন, এবং যারা ড্রেসটা পরেছে তারাও অবশ্যই আমার আপন, তাহলে আমি কেন ওটাকে ডিভাইড করবো, কেন আমি একজনকে নিয়ে হাঁটবো? টক টু আস অ্যাবাউট বর্ন বেবি। আচ্ছা, বর্ন বেবি হচ্ছে, আই থিংক আমরা সবাই জানি যিনি হচ্ছে সুন্দরবনের একজন দেবী, আর যিনি হচ্ছে প্রোটেক্টর, সুন্দরবনকে প্রোটেক্ট করে, এবং হিন্দু খ্রিস্টান যারা আছেন সবাই ওনার পূজা করে, এবং ওরা হচ্ছে যাওয়ার আগে হচ্ছে তার অনেক পূজা থাকে, করে যায় যেন যারা মৌচাকে কাজ করে যেন কোনো ধরনের ক্ষতি তাদের না হয়, বাঘ দ্বারা যেন তারা কোনো ধরনের সমস্যায় না পড়ে, এবং নদীতে যারা মাছ ধরতে যায় তারাও তার পূজা করে যায়, যাদের ছেলে মেয়ে হয় না তারাও তার পূজা করে, এবং তারা তাদেরকে ধরেই নেই সে তাদের একজন দেবী যা তাদেরকে সকলভাবে তাদেরকে হচ্ছে প্রোটেক্ট করবে। এবং আমি একদম শোয়ের শুরুতেই যে কথাটা বলছিলাম যে সব রকমের সুপার হিরো আসলে একটা কেপ পরে না, কোনো সুপার হিরো আসলে বন বিবির স্পিরিটটাকে এমব্রেস করে নেয় এবং সেটাকেই আসলে নিজের অ্যাটায়ার হিসেবে পরে নেয় এবং মানুষকে একটা স্পেশাল ফিলিং দেওয়ার মাধ্যমে এটা সাকসেসে নিয়ে আসে। সো এরকম সুপার হিরোদের জন্য আসলে নিনো রসির আমার আলোয় আমার বিজয় ইনিশিয়েটিভটা নেওয়া, এবং এপেক্স এবং নিনো রসি যখন একটা ব্র্যান্ড হিসেবে আপনার জার্নির ছোট্ট একটা অংশ হতে চায় এবং আপনাকে বলা হয় যে আপনাকে 50,000 টাকা ডোনেট করার একটা সুযোগ দেওয়া হবে এপেক্স এবং নিনো রসির পক্ষ থেকে, তখন আপনি দুটো অর্গানাইজেশনের নাম বলেন। তো আমরা জানতে চাই আপনি কেন পার্টিকুলারলি ওই দুটো অর্গানাইজেশনের নাম বলেন এবং ওই অর্গানাইজেশন দুটোর সাথে আসলে আপনার আসলে এই আত্মিক সম্পর্কটা কোথায়? আচ্ছা, আমি হচ্ছে আমার নিজের একটা অর্গানাইজেশন ছিল বলতে, যেহেতু কাজটা স্টপ এখন আমি এটা বলতে পারছি না, তো আমি স্ট্রিট চিলড্রেন নিয়ে কাজ শুরু করি 2013-এ। প্রথম কাজ শুরু হয় ওদেরকে নিয়ে। তো আমি যখন কাজ শুরু করি আমি ওদের মধ্যে অদ্ভুত একটা জিনিস দেখেছি, ওদের মধ্যে একটা অদ্ভুত একটা পাওয়ার আছে। আপনি যদি ক্লোজলি ওদের সাথে কাজ করেন দেখবেন ওরা অনেক ট্যালেন্টেড। আমার প্রথম কাজ ছিল ওদেরকে নিয়ে হচ্ছে একটা আর্ট ক্যাম্প করা। সো ওটা করার পর আমি ওদের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা তৈরি হয়েছে যে ওদের জন্য কিছু একটা করা। তো ওটার করতে গিয়ে আমার যেটা মনে হলো যে ওয়াই নট আমি কোনো একটা যারা অলরেডি কাজ করে তাদের সাথে ইনভলভ হই। সেরকমই একটা হচ্ছে লিডো, যারা হচ্ছে আপনার স্ট্রিট চিলড্রেন নিয়ে কাজ করে। ওদের বসিলাতে নিজস্ব একটা শেল্টার আছে যেখানে আপনার একদম নিউবর্ন থেকে শুরু করে 18 বছর পর্যন্ত বাচ্চারা ওখানে থাকে। ওদেরকে ওখানে স্কুলে পাঠায়, ওদেরকে নাচ গান বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয়। তো সেটার আমি একটা পার্ট। আমি ওদেরকে মাঝে মাঝে ছবি আঁকানোর কাজ যেতাম, ওদের এভাবে সময় পার করতাম ওদের সাথে। সো ওরা আমার অনেক ক্লোজ টু হার্ট, ওদের প্রত্যেকটা শিশু। আর এটা যেটা ট্রিপল এটা হচ্ছে আর্ট আর্টিস্ট আর্টিসান, এটার সাথে বেসিক্যালি আমি যুক্ত। আমি হচ্ছে এটা কো ফাউন্ডার এবং এটার সাথে আরও কয়েকজন। আমাদের বেসিক্যালি আমরা কাজ স্টার্ট করেছি, আমাদের যে আর্টিসান আছে তাদেরকে শুধু তারা না, যেহেতু আর্ট আর্টিস্ট আর্টিসান এই তিনটা জায়গা নিয়ে আমরা হচ্ছে একটা কাজ শুরু করেছি। যারা একদমই রুট লেভেলে কাজ করছি তাদের কাজগুলোকে গ্লোবালি হচ্ছে তুলে ধরা এবং তাদের হচ্ছে একটা কর্মসংস্থান তৈরি করা, যেন আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে তারা তাদের একটা নট অনলি মানি, তারা যেন তাদের কাজটাকে বাঁচিয়ে রাখে। আমরা যদি দেখি যে আমাদের জামদানি পল্লী অথবা তাঁত পল্লী অথবা আমাদের যে জুয়েলারি, এগুলো দিনে দিনে কিন্তু নেক্সট জেনারেশন কাজের আগ্রহ হারিয়ে ফেলছে, কারণ ওরা প্রপারলি অ্যামাউন্ট পাচ্ছে না, তারা অন্যান্য জবে চলে যাচ্ছে। কিন্তু আমরা যে বাংলাদেশি হিসেবে কত লাকি আমি বলে বোঝাতে পারবো না, কারণ এই আর্টিসানদের যে হাতগুলো এগুলো আসলে মেশিনের সাথে কোনোভাবেই তুলনা করা যায় না। আপনি তো জানেন আমাদের মাসলিন না জগৎ বিখ্যাত যে ম্যাচের বাস, তার মানে কি পরিমাণে তারা সূক্ষ্মতা বা কি পরিমাণে বা আমাদের যে নকশি কাঁথা দেখি, তো তাদের জন্য কিছু একটা করা। সো অন দ্যাট নোট আই থিংক আমরা ইন্টারভিউটা একদম শেষ পর্যায়ে চলে আসলাম। আমার কাছে যেটা মনে হয় যে দিস ইন্টারভিউ সর্ট অফ
inspired me to be a better human being, because আমরা যদি আপনার লাইফের প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা ইম্পর্টেন্ট মোমেন্টস, প্রত্যেকটা ট্রিগার পয়েন্টসে যাই, প্রত্যেকটা জায়গায় আসলে আপনি যাই করেছেন খুবই লেটস সে একদম পিওর একটা ইন্টেনশন থেকে, সামটাইমস উইদাউট ইভেন এনি হ্যাভিং এন ইন্টেনশন, অথবা সামটাইমস জাস্ট টু মেক সামথিং আ বিট বেটার, এবং কারোর জন্য আসলে এক্সট্রা কিছু করার থেকে একটা ফোকাস যেটা থ্রু আউট ইউর জার্নি ইজ ভেরি এভিডেন্ট, ইজ যাতে কোনো একটা কাজ করার সময় কারো ক্ষতি না হয়ে যায়। দ্যাট ইজ এ গ্রেট ইন্সপিরেশন টু হ্যাভ। সো এনিওয়ান এন্ড এভরিওয়ান যারা আসলে ইন্টারভিউটা দেখছে, আপনার পুরো স্টোরিটা জানলো, I think this is going to help them to have clearer ideas about fashion designing. এটা তো জাস্ট একটা পার্ট, বাট আই থিঙ্ক মোর ইম্পর্টেন্ট দেন দ্যাট, আপনি নিজের আলোয় যেভাবে আসলে নিজের বিজয়গুলোকে প্রত্যেকটা জায়গায় আপনার বিভিন্ন স্টেজ অফ লাইফে নিয়ে এসেছেন, I think that's incredibly inspiring. So this has been a wonderful opportunity to hear from you. ধন্যবাদ আপনাকে, কথাগুলো অনেক অনেক ভালো লেগেছে। মনে হচ্ছে যে আমি লাইক বন্ধুর সাথে কথা বলছি, এবং আপনি আমাকে আমার অনেক স্মৃতিতে নিয়ে গিয়েছেন, যেটা অনেক মানে আমাকে এখন অনেক ইন্সপায়ার করছে। মেবি অনেক কাজ আমি হয়তো আবার শুরু করবো ওগুলো থেকে ইন্সপায়ার হয়ে। আর ধন্যবাদ অবশ্যই নিনো রক্সিকে যে ওনারা এরকম একটি অনুষ্ঠান করছে, এবং ওনাদের অনুষ্ঠানের মাধ্যমে মানুষ, আমি চাই যে মানুষ শুধু শুনবে না, তারা ইন্সপায়ার হয়ে কিছু কাজ করবে, এবং তারা বলতে পারবে যে অ্যাপিক্সের এই প্রোগ্রামটা দেখে আমি হচ্ছে এই কাজটা শুরু করেছি, এবং অন্যান্য যারা নারীরা আছেন তাদের দেখেও তারা হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে ইন্সপায়ার হবে। Absolutely. And with that note, ladies and gentlemen, আপনি অবশ্যই পুরো ইন্টারভিউটা তো দেখেই ফেলছেন এতক্ষণে, সো দেখবেন, শেয়ার করবেন, বাট মেক শিওর যে আপনি একটা কাজও করবেন, এবং পরে অবশ্যই আফসানা ফেরদৌসীকেও জানাবেন যে your story inspired me to do this, to make the world a bit better as a place for everyone, not just us, animals, say trees, সুন্দরবন, এবং আরো যা যা এন্টিটিস আছে ওয়ার্ল্ডে, everyone deserves a better place. So on that note, thank you once again. Afsana Ferdowsi Appu. It's been a wonderful experience. Thank you. আমি সর্বময় সর্বময় জয় নির্ভয় বিজয়া শক্তি, আমি সর্বময় জয় নির্ভয় বিজয়া শক্তি, আমি জ্যোতির্ময় বিজয়া শক্তি, আমি জ্যোতির্ময়।